হাই গাইজ, ক্রিস্টোফার নোলানের যে ওডিসি সেটা জাস্ট দেখে এলাম। তো এই মুহূর্তে ওয়ার্ল্ডে ওডিসি মনে হয় সবচেয়ে হাইপড সিনেমা। আর হবে নাই বা কেন, কারণ ক্রিস নোলানের সিনেমা। ক্রিস নোলান আমাদেরকে যে যে মুভি দিয়েছে, সে ইন্টারস্টেলার বলো, ইনসেপশন বলো, ডার্ক নাইট ট্রিলজি বলো, মুভিগুলো আমাদের মানে মননে যেভাবে থেকে গেছে। মুভি দেখে ফিরে আসার পরও দিনের পর দিন সেই মুভি নিয়ে ভেবে যাচ্ছি, বারবার সেই মুভির কতগুলো সিন বারবার প্লে করে দেখছি। ইন্টারস্টেলার তো কতবার প্লে করে দেখেছি, কোনো ইয়ত্তা নেই। তো সেই দিক থেকে দেখতে গেলে অবভিয়াসলি ওডিসি নিয়ে আলাদা একটা হাইপ ছিল, এক্সপেকটেশন ছিল। আমিও মানে ভীষণই এক্সপেকটেশন নিয়ে গেছিলাম। একটা তো কারণ যে একটা আইম্যাক্স ফুল যে টোটাল মুভিটা আইম্যাক্স ক্যামেরা রেকর্ডিং, সেটা নিয়ে পুরো ওয়ার্ল্ডে তো অলরেডি একটা আলাদা গুঞ্জন চলছিল যে পুরোপুরি আইম্যাক্সের সেটে রেকর্ড করা মুভি। ইন্ডিয়াতে তো ট্রু আইম্যাক্স স্ক্রিন নেই, পুরো ওয়ার্ল্ডে 41টা আছে, ইন্ডিয়াতে নেই। তো যাই হোক, ইন্ডিয়ান মাল্টিপ্লেক্সে যা যে স্ক্রিন অ্যাভেলেবেল আছে সেটাতেই দেখে এলাম। কিন্তু মুভির যেটা এক্সপেকটেশন, মুভির স্টোরি লাইন নিয়ে যেটা ছিল, বা যতটা রোমাঞ্চ মুভির এন্ডিংয়ে এক্সপিরিয়েন্স করব ভেবে গিয়েছিলাম, সেই লেভেলটা হয়তো পৌঁছতে পারেনি কোথাও। সেই দিক থেকে একটু স্যাটিসফ্যাকশনে খামতি থেকে গেছে। তার একটা কারণ হতে পারে যে ওডিসি যে মুভিটা, সেটা তো অ্যাকচুয়ালি হোমারের যে এপিক টেল ওডিসি, সেটার উপরেই তো বেস করে বানানো। তো সেখানে আলাদা করে কোনো মিস্ট্রি, কোনো সাসপেন্স, এমন কিছু আনরাইভেল হচ্ছে এরকম কিছু পাওনা ছিল না। কারণ এই যে স্টোরি লাইনটা, এই যে স্পার্টা যাচ্ছে, ট্রয় হামলা করছে হেলেনের জন্য, তো এগুলো ট্রোজান হর্সের ব্যাপারটা, এগুলো তো আমরা ছোটোবেলা থেকেই পড়েছি, জানতাম। তো সেই জন্য হতে পারে যে স্টোরি লাইন নিয়ে যে এক্সপেকটেশন বা যে রোমাঞ্চর একটা পাবো বলে গেছিলাম, সেটা কোথাও একটু হলেও মিসিং থেকে গেছে। কিন্তু অবভিয়াসলি ক্যারেক্টার ডেভেলপমেন্ট, স্টোরি টেলিং, তারপর মুভির মধ্যে থেকে যে মেসেজ উঠে আসছে, যে সোশ্যাল মেসেজগুলো দেওয়া হয়েছে, সেগুলো অবভিয়াসলি আমাদেরকে ভীষণ ভালোভাবে ভাবায়, প্রভাবিত করে। যেমন অন্য কোনো ডিরেক্টর যদি হতো, তাহলে হয়তো মুভিটাকে একদম যেরকম একটা কতগুলো যুদ্ধের সিন যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, হেলেনকে ক্যাপচার করে নিয়ে আসছে, এরকম করে স্ট্রেট অ্যাওয়ে মুভিটা শেষ করে দিত। কিন্তু এই যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট হচ্ছে, ক্যারেক্টার নিজের ভুলগুলো রিয়েলাইজ করতে পারছে, তারপর সোসাইটিতে যে এভার চেঞ্জিং একটা মানুষের স্টেটাস যেটা, সেটা যে এভার চেঞ্জিং, সেই যে জিনিসটা, সেই মেসেজটা, তারপর যে অতিথি যারা, অতিথির সাথে কীভাবে বিহেভ করা উচিত, এরকম টাইপের বেশ কিছু সাটল মেসেজ আছে যেগুলো কিন্তু আমাদের সোসাইটিতে ভীষণ দরকার। যেমন মুভিতে যে ওডিসিয়াস, রাজা ওডিসিয়াস, ম্যাট ডেমন, সে যখন চলে গেল ট্রয়ের যুদ্ধে, তারপর থেকে তার রানীর জন্য যেসব সুইটাররা সব এসে জড়ো হচ্ছিল, তাদেরকে কিন্তু কেউ আসতে বাধা দেয়নি। আর বারবার মুভিতে এই মেসেজটা আসছিল যে জিউসেস ল, জিউসের যেটা আইন, মানে কোনো অপরিচিত অতিথি, সে যে স্টেটাসে, যে সোশ্যাল স্টেটাসেরই হোক না কেন, গরিব হোক, ধনী হোক, অভিজাত হোক, তাকে বাড়িতে সে যখন আসছে, আশ্রয় চাচ্ছে, খাবার চাচ্ছে, তাকে যেন সম্মানের সাথে ট্রিট করা হয়, তাকে যেন ফিরিয়ে না দেওয়া হয়। কারণ জিউসেস ল কি, যে সাধারণত দেবতারা অনেক সময় এভাবে ছদ্মবেশে আসেন, গরিব হয়ে আসেন। আমাদের নিজেদের যে সমস্ত মাইথোলজি, পুরাণের গল্প, এখানেও বারবার আছে যে অনেক সময় দেবতারা, ভগবান হচ্ছে যে কি বলে, গরিব মানুষ সে যে ছদ্মবেশে আসেন মানুষের পরীক্ষা নিতে, যে সেই মানুষটার সাথে সে কীভাবে ট্রিট করছে। তো সেখানেও কিন্তু একদম সেম আমরা দেখলাম যে দেবতারা যেহেতু এভাবে ছদ্মবেশে আসেন, তাই কাউকে যেন মিসট্রিট না করা হয়, কাউকে যেন ফিরিয়ে না দেওয়া হয়, সবাইকে যেন আশ্রয় দেওয়া হয়। তো এটা একটা সোশ্যাল মেসেজ ছিল, যেটা সেই আদিমকাল থেকে, মানে কত হাজার বছর আগে থেকেই কিন্তু সোসাইটিতে ছিল। সেটা আমরা দেখলাম একটা, সেটা দেখে ভালো লাগলো। আরেকটা ছিল যে সিনেমার প্রথমেই ছিল যে দেবী অ্যাথেনার যে মূর্তিটা, সেই মূর্তির মাথাটা ভেঙে পড়ে গেছে, সেখানে লেখা ছিল ডিফাই দ্য গডস। তো পুরো সিনেমায় এই যে একটা রুল বেসড একটা কি বলবো, কর্মা টাইপের একটা যে সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মটা যদি কেউ ভাঙে, সেই নিয়মটাকে যদি কেউ ডিফাই করে, উল্লঙ্ঘন করে, তাহলে তার যেটা শাস্তি প্রাপ্য, সেটা কিন্তু সে পাবে। যেমন এখানে তারা যে যুদ্ধে গেল, এই যে অ্যাগামেমনন যুদ্ধে গেল, তারপর ওডিসিয়াস যুদ্ধে গেল, সেই যুদ্ধের এত বিশাল যে ট্রুপ, সেই পাওয়ারফুল স্পার্টান আর্মি, তারা কজন বাড়িতে ফিরতে পারলো? তারা রাস্তায় সেই মাঝ সমুদ্রে হারিয়ে গেল, ডুবে গেল, সেই জায়ান্টদের হাতে মারা পড়লো, সাইক্লপসের হাতে মারা পড়লো। তো তাদের যে প্রাইড নিয়ে, যে পাওয়ার নিয়ে, যে গ্রিড নিয়ে, মানে লোভের বশে তো যুদ্ধটা করছিল, লোভ আর পাওয়ারের প্রাইড ছাড়া তো তাদের ওই সেই ট্রয় হামলা করার কোনো কারণ ছিল না। তো তাদের যেটা প্রাপ্য শাস্তি, সেটা কিন্তু তারা সবাই পেল। অ্যাগামেমনন সে নিজের নিজের মেয়েকে, বাচ্চা মেয়েকে স্যাক্রিফাইস করে সে যুদ্ধে জয় হওয়ার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করেছিল, তাকে কিন্তু সেই নিজের ওয়াইফের হাতেই মরতে হলো।
তো সেখানে এই যে কার্মার সার্কেল, সেটা কিন্তু সেই মেসেজটা আমার মনে হলো খুব ভালোভাবে সেই গ্রিক মাইথোলজি বা গ্রিক যে টেলস, সেখানেও ভালোভাবে সেটাকে বলা হয়েছে, মানে রিলেট করতে পারছি। সেখানে তো কার্মা বলে সেখানে কিছু ছিল না, কিন্তু কেউ যদি প্রকৃতির নিয়ম, দেবতাদের নিয়ম মানে প্রকৃতির নিয়ম বলা যায়, সেটাকে যদি ডিফাই করে তাহলে সে শাস্তি পাবে। সেই জিনিসটা কিন্তু চিরকালই সমস্ত কালচারে, সমস্ত রিলিজিয়ানে, সমস্ত রিজিয়ানে সমানভাবে ছিল। আরেকটা জিনিস দেখলাম, ম্যাট ডেমন মানে ওডিসিয়াস, সে যে রিয়েলাইজ করলো যে তার যে বুদ্ধিতে সেই যে ট্রোজান হর্সটা নিয়ে আক্রমণ করা হয়েছিল, সেটাকে এতদিন ধরে সোসাইটিতে আমরা কি ভাবতাম, মানে এত ইতিহাসে আমরা চিরকাল ট্রোজান হর্সটাকে দেখেছি যুদ্ধ নৈপুণ্য বা যুদ্ধের কৌশলের একটা নিদর্শন, মানে একটা এক্সাম্পলারি কি বলবো, মানে যুদ্ধের টেকনিক, ওয়ার টেকনিক কীভাবে সে সময়ও কেউ ভাবতে পারতো, সেটাই আমরা এতদিন সেটাকে প্রশংসা করে এসেছি। কিন্তু সেই যে রিয়েলাইজ করলো, কিং ওডিসিয়াস রিয়েলাইজ করলো যে ট্রোজান হর্সটা তার একটা ভুল ছিল, কারণ মানুষ, যারা ট্রয়ের মানুষ, তারা সেটাকে একটা গিফট হিসাবে নিল, তাদের সিটির ভেতরে অ্যালাউ করলো, আর সেখানে তারা সেই গিফটের আড়ালে একটা মুখোশের মতো লাগিয়ে তাদেরকে ব্যাকস্ট্যাপ করলো। তো সেই যে পাপ, সেটা কিন্তু তাকে লাস্ট মুহূর্ত পর্যন্ত যে কিং ওডিসিয়াস তাকে ভীষণভাবে একটা গিল্টি ফিলিংয়ের মধ্যে দিয়ে বারবার বয়ে নিয়ে গেছে। সেখানে জেন্ডায়ার যে রোলটা ছিল, যাকে বারবার দেবী অ্যাথেনার মতো করে দেখানো হয়েছে, কারণ সেই রাতে পুরো ট্রয়কে ছাড়খাড় করে দিয়েছিল গ্রিক আর্মি, স্পার্টার আর্মি। তো জেন্ডায়াকে যে সেখানে মেরে ফেললো, তো সেই যে তার মাইন্ডে বারবার সেই ছবিটা উঠে আসছে, আর সেই মেয়েটা দেবী অ্যাথেনা হয়ে তার কাছে বারবার দেখা দিচ্ছে, এই মেসেজগুলো খুব ভালো লাগলো। আর একটা জিনিস যেটা যেটা খুব ভালো একটা কি বলবো, ডিপ্লোম্যাটিকই বলা চলে, যে অনেক বছর কেটে যাওয়ার পর যখন কেউ বিশাল মাপের বা বিশাল পোস্টের কেউও নিজের জায়গায় ফিরে আসে, সেটা নিজের বাড়ি হোক, নিজের সোসাইটি হোক, নিজের দেশ হোক, তখন একেবারে মানে বিশাল একটা সমারোহ করে বা সমস্ত লোক জানিয়ে কিন্তু ফিরতে নেই, তাহলে সেই আসল মানুষেরা তার সম্বন্ধে কী ভাবছে সেটা সে কখনো জানতে পারবে না। যেটা আমরা দেখলাম যে অ্যাগামেমনন সেটা বললো ওডিসিয়াসকে, যে তুমি যখন ফিরে যাবে, তুমি কিন্তু আমার ভুল থেকে শিক্ষা নিও, তুমি এভাবে ফিরে যেও না। কারণ অ্যাগামেমনন একদম সব বিশ্বাস করে ফিরে গেছিলো যে প্রজা, তার ফ্যামিলি, ওয়াইফ, সবাই তাকে সমীহ করছে, সবাই তাকে ভালোবাসছে, তো তার কিছু হবে না। সেখানে ফিরে যাওয়ার পরে, যুদ্ধ জয় করে ফিরে যাওয়ার পরেও তার ওয়াইফের হাতে তাকে মরতে হলো। তো সে এটা ওডিসিয়াসকে বললো, আর ওডিসিয়াস কিন্তু 20 বছর পর যখন ফিরলো, তখন কিন্তু সে রাজার বেশে প্রথমেই একেবারে সিংহদুয়ার দিয়ে ঢুকে আসছে এরকম কিন্তু করলো না। সে একটা বেগার সেজে, একটা ভিখারি সেজে সে ঢুকলো। সে বুঝলো যে তার ওয়াইফ কি এখনও তাকে ভালোবাসে, সেই যে ক্যাসেল, সেখানে বাকিরা কি প্ল্যান করছে, তার ছেলেকে মারার প্ল্যান করছে, তাদের অ্যাগেনস্টে কীভাবে তারা ষড়যন্ত্র করছে, এগুলো সব কিছু সে জিনিসগুলো রিয়েলাইজ করলো সেই বেগার ভিখারির ছদ্মবেশে থেকে। আর তারপর সে একদম লাস্টে নিজেকে রিভিল করলো। তো এই যে জিনিসটা, এটা কিন্তু অনেক জায়গাতে আমাদের সোসাইটিতে, সেটা কর্মক্ষেত্রে হোক বা অনেক জায়গাতেই কিন্তু এটা আমাদের শেখার মতো জিনিস, যে অনেক সময় নিজের যেটা ট্রু সেলফ সেটাকে কনসিল করে, মানে অনেকটা নিজেকে এমন জায়গায় রেখে বাকি আশেপাশে সবাইকে দেখতে হয় যেখান থেকে আশেপাশে সবার যেটা ট্রু নেচার, ট্রু সেলফ, সেটাকে দেখা যায়। তো এইটাও আমার খুব ভালো লেগেছে এই মেসেজ।